বাহ। তাহলে আগের দিন আমরা বিভিন্ন মানে ফটোসিনথেসিসের ভেরিয়াস টাইপস অফ এক্সপেরিমেন্ট গুলো দেখলাম। সানলাইটের এক্সপেরিমেন্ট, তারপরে হচ্ছে ক্লোরোফিলের এক্সপেরিমেন্ট, কার্বন ডাই অক্সাইডের এক্সপেরিমেন্ট। তো তাতে করে আমরা শিখলাম কি যে ফটোসিনথেসিসের মেটেরিয়ালস গুলো কি কি। কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এই যে দেখো মেটেরিয়াল গুলো কি কি, কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। মানে ধরে নাও ফটোসিনথেসিসের কেমিক্যাল রিয়াকশন কি, 6 CO2 প্লাস 12 H2O তৈরি করবে একটা গ্লুকোজ, মানে C6H12O6 প্লাস 6টা অক্সিজেন প্লাস 6টা কার্বন ডাই অক্সাইড, 6 CO2। দেখা যাচ্ছে তো? এবার ব্যাপারটা হচ্ছে যে এগুলো হচ্ছে তোমার এটার জন্য আবার লাগবে সানলাইট, আবার লাগবে ক্লোরোফিল, CHL লিখে দিলাম শর্টে। তো যেই জিনিসগুলো দিয়ে রান্না হচ্ছে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এগুলো হচ্ছে মেটেরিয়াল। সানলাইট কে ভাবো গ্যাস, যেটা দিয়ে আমরা রান্না করি, CNG। ক্লোরোফিল কে ভাবো তোমার চুল্লি, যে ওভেনে, এরকম ভাবে ইমাজিন করো। তারপরে এই খাবারটা তৈরি হলো, গ্লুকোজটা তৈরি হলো। আর খাবারটা তৈরি করার পরে যেইগুলো মনে করো সবজি, সবজির চোচা মোচা যা জিনিস, এগুলো মানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলোকে তুমি ফেলে দিলা। তাহলে মেটেরিয়াল, মেটেরিয়াল মানে কি, কোনো একটা মানে কার্বন ডাই অক্সাইডের, সানলাইট কে আবার মেটেরিয়াল বলো না স্যার, ওটা তো মেটেরিয়াল না, ওটা তো এনার্জি। ওটাকে তুমি ভাবো হচ্ছে CNG, যেটা দিয়ে রান্না হচ্ছে। ক্লোরোফিল কে ভাবো তোমার ওভেন, হ্যাঁ LPG। তাহলে মেটেরিয়াল গুলো কি কি, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এই যে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। তাহলে এবার আমরা পড়বো এই মেটেরিয়াল গুলোকে প্ল্যান্ট পায় কি করে। 1 নাম্বার, হাউ দা প্ল্যান্টস অবটেন কার্বন ডাই অক্সাইড কে কিভাবে নেয়। তাহলে এইটা বোঝার জন্য তোমরা চলে আসো নেক্সট পেজে, একটা ছবি আছে। এটা হচ্ছে লিফের, এই যে এই ছবিটা দেখবো ভালো করে, এটা হচ্ছে লিফের ডাইসেকশনের ছবি। লিফ, ইমাজিন করো এটা একটা লিফ। ইমাজিন করো এই যে এটা হচ্ছে একটা লিফ, আমি ড্র করছি, এটা একটা লিফ, তাই তো? এবার এই লিফটাকে তুমি মনে করো এখান থেকে একটু কেটে দিলা, এখান থেকে মনে করো তুমি কেটে দিলা এরকম করে। কেটে দিলে এই সাইডটা দেখতে এরকম লাগবে, এই যে এরকম লাগবে সাইডটা, মোটামুটি একটা থিকনেস পাওয়া, লিফের সাইডের একটা থিকনেস পাওয়া, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে ওপরের স্কিনটা, এই যে এটা হচ্ছে আপার এপিডার্মিস, এপিডার্মিস মানে স্কিন। এটা হচ্ছে নিচের স্কিনটা, যে আপার স্কিন লোয়ার স্কিন। তো এটা ভাবো হচ্ছে লোয়ার এপিডার্মিস, লোয়ার এপিডার্মিস মানে নিচের স্কিনটা। এবার যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এই যে থিকনেসের জায়গাটা, এটাকে যদি ম্যাগনিফাই করে মাইক্রোস্কোপের নিচে যদি দেখো, তাহলে এই যে এইরকম দেখতে লাগবে, এইরকম দেখতে লাগবে। এইখানে যে সেলগুলো দেখা যাচ্ছে, এই সেলগুলোর নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোর নাম হচ্ছে মেসোফিল সেল। কি বললাম, এগুলোর নাম মেসোফিল সেল। তো এই মেসোফিল সেলের ওপরের যে লেয়ারটা, এই যে এই লেয়ারটা, এটাকে বলে প্যালিসেড লেয়ার। নিচের এই যে লেয়ারটা, এই যে এই লেয়ারটাকে বলে স্পঞ্জি লেয়ার। এর মধ্যেই দেখো ক্লোরোপ্লাস্ট আছে, আর ক্লোরোপ্লাস্ট মানে ওখানে ক্লোরোফিল আছে, মানে এই জায়গাটাতেই ফটোসিনথেসিস হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডটাকে নেয় কি করে। দেখো কার্বন ডাই অক্সাইডটাকে নেয় কিভাবে, ওটা বোঝার জন্য তুমি আপার লেয়ারটাকে দেখো। দেখো আপার লেয়ারটা কন্টিনিউয়াস আছে, হ্যাঁ কি না, আপার এপিডার্মিসটা কন্টিনিউয়াস। কিন্তু লোয়ার এপিডার্মিসটা দেখো মাঝখানে একটা ব্রেক আছে, এই জায়গাটা একটা ব্রেকেজ আছে, একটা ফাঁকা জায়গা আছে, হ্যাঁ কি না? এই ফাঁকা জায়গাটার দুই দিকে দুটো সেল আছে, সেল দুটার নাম কি দেওয়া আছে, গার্ড সেল। আর এই দুটো গার্ড সেলের মাঝখানের এই ফাঁকা জায়গাটার নাম কি, স্টোমাটা, বা প্লুরালে স্টোমা বলে। এই স্টোমাটা দিয়েই ওরা তোমার হচ্ছে
কার্বন ডাই অক্সাইডকে নেয়, এই স্টোমাটা দিয়েই কার্বন ডাই অক্সাইডকে নেয় আর অক্সিজেন আর ওয়াটার ভেপারকে বাইরে ছেড়ে দেয়, অক্সিজেন আর ওয়াটার ভেপারকে বাইরে ছেড়ে দেয়। তাহলে নর্মাল লিফে স্টোমাটা গুলো কোথায় থাকে? এই যে ভাবো এগুলো স্টোমাটা ড্র করছি, স্টোমাটা থাকে হচ্ছে লোয়ার এপিডার্মিসে, লিফের লোয়ার এপিডার্মিসে নিচের দিকে থাকে। তাহলে এটাই দেখো লেখা আছে। এবার তাহলে স্টোমাটা স্ট্রাকচার চলে আসো, এই যে দেখে নাও যে গ্রিন প্ল্যান্টস টেক কার্বন ডাই অক্সাইড ফ্রম এয়ার ফর ফটোসিনথেসিস, এই যে এখান থেকে ব্র্যাকেট করো, the carbon dioxide gas enters the leaf of plant through the stomata present on their surface, এত অবধি ব্র্যাকেট একটা ক্লোজ করে দাও। এবার স্টোমাটার দুই দিকে কি থাকে? স্টোমাটার দুই দিকে থাকে দুটো গার্ড সেল, হ্যাঁ কি না? এই যে দেখো এইখানে একটা গার্ড সেল দেওয়া আছে, এই যে এটা একটা গার্ড সেল, আর এই যে দেখো এটা আর একটা গার্ড সেল, দুটো গার্ড সেল দুটো কিডনির মতো দেখতে হয়। এইবার দিনের বেলা, ডে টাইমে, এই গার্ড সেলের মধ্যে জল ঢুকে যায়, ওয়াটার এর মধ্যে ঢুকে যায়, ওয়াটার ঢুকলেই গার্ড সেলটা ফুলে বেঁকে যাবে, সোয়েল আপ হয়ে বেঁকে যায়। দিনের বেলায় ভাবো এই যে আমার হাতের এই দুটো পাম্পকে ভাবো গার্ড সেল, তো দিনের বেলায় এই গার্ড সেলের মধ্যে যখন জল ঢুকছে ওটা ফুলে বেঁকে যাচ্ছে আর স্টোমাটাটা দেখো ওপেন হলো। আর রাত্রিবেলা কি হবে? এখান থেকে জল বেরোয় যাবে, জল বেরোয় গেলে গার্ড সেলটা ছোট মানে শ্রিঙ্ক করে স্ট্রেট হয়ে যায়, আর এই যে দেখো স্টোমাটাটা ক্লোজ হয়ে গেল। বুঝতে পারলা তো? তো এটা হচ্ছে ডে টাইমে, এটা ডে টাইমে দেখো গার্ড সেলের মধ্যে জল ঢুকে যাচ্ছে, এই যে জল ঢুকে গার্ড সেলটা দেখো কি লেখা আছে, কার্ভড হয়ে গেল, কার্ভ মানে বেঁকে ফুলে বেঁকে গেল। আর এই যে দেখো স্টোমাটার উপরে কি লেখা আছে, ওপেন হয়ে গেল, হ্যাঁ কি না? আর নাইট টাইমে, রাত্রিবেলা, রাত্রিবেলা কি হবে? গার্ড সেল থেকে ওয়াটার বের হয়ে যাবে, গার্ড সেল থেকে ওয়াটার বের হয়ে যাবে, বের হয়ে গেলে গার্ড সেলটা শুকিয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে যাবে, শ্রিঙ্ক হয়ে গেলে ওটা এরকম স্ট্রেট হয়ে যায়, এই যে এরকম স্ট্রেট হয়ে যায়, আর স্টোমাটাটাও দেখো বন্ধ হয়ে যায়। তাই দেখো এখানে লেখা আছে ক্লোজড স্টোমাটা, আর গার্ড সেলের নিচে কি লেখা আছে, স্ট্রেইট, গার্ড সেলটা সোজা হয়ে গেল। তাহলে এইটাও তোমাকে পড়তে হবে যে দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এই যে এখান থেকে দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটাল পোর্স ইজ কন্ট্রোলড বাই গার্ড সেল, যে কন্ট্রোলড বাই গার্ড সেল। এই যে দেখো লেখা আছে when water flows into the guard cell they swell, become curved and cause the pore to open, খুলে যায়, বেঁকে যায়, আর ওপেন, স্টোমাটাটা ওপেন হয়ে যায়। অন দি আদার হ্যান্ড when the guard cell lose water, যখন ওয়াটার ছেড়ে দেয় they shrink, চুপসে যায়, become straight, লম্বা স্ট্রেট হয়ে যায়, আর ক্লোজ দ্য স্টোমাটাল পোর, স্টোমাটাটা ক্লোজ হয়ে যায়। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন দেয় শর্টলি ডেসক্রাইব দ্য মেকানিজম অফ ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা, পারবা তো? শর্টলি ডেসক্রাইব দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা, কিভাবে গার্ড সেল স্টোমাটার ওপেনিং আর ক্লোজিং কে কন্ট্রোল করে, ওই ওয়াটার ঢুকছে বেরোচ্ছে ওইটা এক্সপ্লেন করে দিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা কিছু এক্সট্রা অ্যাডিশনাল কোয়েশ্চেন থাকবে, যে স্টোমাটা লিফ ছাড়াও আরো অনেক জায়গায় থাকে, কোন জায়গায়? গ্রিন স্টেমেও স্টোমাটা থাকে, গ্রিন স্টেমেও স্টোমাটা থাকে, তাই গ্রিন স্টেমেও কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। এই যে এত অব্দি ব্র্যাকেট করে দাও। মনে করো কচি একটা ডাল, লিফ না, কচি একটা ডাল, কচি ডালের কালার কি হয়? সবুজ হয়, গ্রিন কালারের হয়, তো ওখানেও স্টোমাটা থাকে, ওটা দিয়ে ওরা ফটোসিনথেসিস করতে পারে। আচ্ছা, আর একটা কি, আর একটা তোমার লাগবে হচ্ছে স্টোমাটা, এই যে এখান থেকে একটা দেখো, বড় বড় যে পাতাগুলো হয় ব্রড লিভড প্ল্যান্টস, যেমন আম পাতা, জাম পাতা, আম পাতা জাম পাতার কোন সারফেসে স্টোমাটা থাকে বললাম? লোয়ার সারফেসে স্টোমাটা থাকে, হ্যাঁ কি না? এই যে মনে করো এটা একটা পাতা, ভাবো এটা একটা পাতা, পাতার এটা ভাবো আপার সারফেস, এটা ইউএস লিখে দিলাম আপার সারফেস। এবার নিচের দিকে, নিচের দিকে আছে মনে করো লোয়ার সারফেস, এল এস লিখে দিলাম। তো লোয়ার সারফেসে স্টোমাটা থাকে বলেছে কোন গাছের? ব্রড লিফ প্ল্যান্টস এর, মানে যেই গাছের পাতাগুলো এরকম ছড়ানো হয়, চওড়া হয়। কিন্তু
এই যে দেখো তো তোমরা এরকম গাছ দেখেছো, পাইন গাছ। তো এদের লিফ গুলা কি আম পাতা জাম পাতার মতো বড় বড়? না, এদের পাতাগুলো এরকম কাটার মতো, হ্যাঁ কি না, ন্যারো লিফ। তাহলে স্যার এদের কোথায় স্টোমাটা থাকবে? এদের সব সারফেসেই স্টোমাটা থাকে। কি বুঝলা? হ্যাঁ, আপার লোয়ার চারিদিকে। এর তো আপার লোয়ার বলে কিছু হয় না, এটা গোল মতো হয়। তো সব সারফেসেই থাকে। দেখো লেখা আছে যে ন্যারো লিফ প্ল্যান্টস দ্য স্টোমাটা আর ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অন বোথ দ্য সাইডস অফ লিফ। এত অব্দি একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। আর একটা কি স্যার, এগুলো তো হয়ে গেল ল্যান্ডে যে প্ল্যান্ট গুলো থাকে তারা, মানে টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট। কিন্তু অ্যাকোয়াটিক প্ল্যান্টরা কোথা থেকে কার্বন ডাই অক্সাইড নেয়? অ্যাকোয়াটিক প্ল্যান্ট মানে ওয়াটার প্ল্যান্ট, যে প্ল্যান্ট গুলো জলে থাকে, ওরা কোথা থেকে কার্বন ডাই অক্সাইড নেয়? এই যে দেখো লেখা আছে কার্বন ডাই অক্সাইড গ্যাস ডিজলভড ইন ওয়াটার। ওয়াটারের মধ্যে যেই কার্বন ডাই অক্সাইডটা ডিজলভ হয়ে আছে সেই ওয়াটারটা ওরা নেয়। তাহলে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। ডান। তাহলে এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। স্টোমাটার ওপেনিং এন্ড ক্লোজিং এর মেকানিজম, স্টোমাটা লিফ ছাড়া আর কোথায় থাকে? গ্রিন স্টেমে থাকে। স্টোমাটা লোয়ার সারফেসে থাকে ব্রড লিফে, কিন্তু ন্যারো লিফে সব সারফেসে থাকে। অ্যাকোয়াটিক প্ল্যান্টরা ওয়াটারে ডিজলভ কার্বন ডাই অক্সাইড কে অ্যাবজর্ব করে। এগুলো তো সব হয়ে গেল। এবার তোমরা চলে আসো পেজ নাম্বার 17-এ। আগে একটু চলে আসো, পেজ নাম্বার 17-এ চলে আসো। পেজ নাম্বার 17-এ এই যে কন্ডিশনস নেসেসারি ফর ফটোসিনথেসিস এর ওপরের প্যারাগ্রাফটা দেখবা। ডেজার্ট প্ল্যান্টের একটা কেস আছে, ডেজার্ট প্ল্যান্ট, বুঝো। আর এটা এই বছর তোমার ইয়েতে এসেছিল, বোর্ড এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছিল। আর কোয়েশ্চেন কিন্তু রিপিটও হয় নেক্সট ইয়ার। বোঝো, ডেজার্ট প্ল্যান্টের একটা কেস আছে কি, দেখো জিনিসটা বোঝো এই ভালো করে। ভাবো এটা একটা ডেজার্ট প্ল্যান্ট। ভাবো এটা মনে করো কোনো একটা ক্যাকটাস বা ওরকম টাইপের একটা প্ল্যান্ট, ডেজার্ট প্ল্যান্ট। এবার এটা ভাবো ডেজার্ট প্ল্যান্টের স্টোমাটা ওপেন হয়ে আছে। এটা ভাবো ডে টাইম। ডে টাইমে তার মানে সান থাকবে, তাই কি না? এবার ডে টাইমে তো প্রচন্ড হিট, প্রচন্ড হট, অ্যাটমসফিয়ারটা প্রচন্ড হট। এরকম হট কন্ডিশনে কি হতে পারে, স্টোমাটা যদি ওপেন থাকে, স্টোমাটা যদি হয়, তাহলে ওপেন স্টোমাটা দিয়ে কি হবে, সব জল বের হয়ে যাবে, তাই কি না? সব ওয়াটার বের হয়ে যাবে, তাহলে তো এই প্ল্যান্টটা মরে যাবে তো। তাহলে ওরা কি করে স্যার, ওরা ডে টাইমে স্টোমাটা ওপেন রাখে না। তাহলে স্যার কার্বন ডাই অক্সাইড নিবে কি করে? ওরা কি করে, নাইট টাইমে, স্টোমাটা ওপেন করে। আগের দিন রাত্রিবেলা ওরা স্টোমাটা ওপেন করলো, ওপেন করে রাত্রিবেলা ওরা কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে, অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে ওরা ম্যালিক অ্যাসিডে কনভার্ট করে রাখে। কিসে কনভার্ট করে? ম্যালিক অ্যাসিডে কনভার্ট করে রাখে, হলো। এবার পরের দিন মনে করো নাইট থেকে ডে হলো, তখন এই স্টোমাটাটা ওরা বন্ধ করে দিবে। স্টোমাটাটা কি করে দিবে, ক্লোজ করে দিবে। আর আগের দিন রাত্রিবেলা যে কার্বন ডাই অক্সাইডটাকে ওরা অ্যাবজর্ব করেছিল, এই ম্যালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইডকে বের করে নিয়ে ওরা ফটোসিনথেসিস করে। কি বুঝতে পারলা জিনিসটা? স্টিল কনফিউশন থাকলে বলো, আবার বলে দিচ্ছি। যদি ডেজার্ট প্ল্যান্ট, তাহলে আরেকবার বলে দিই। ডেজার্ট প্ল্যান্ট যদি দিনের বেলা স্টোমাটা যদি ওপেন রাখে, ভাবো এটা ভাবো ওপেন স্টোমাটা, এই যে ওপেন করে দিলাম। ওপেন স্টোমাটা থাকলে তো দিনের বেলা সব জল বেরিয়ে যাবে, সানের হিটের জন্য সব ওয়াটার বেরিয়ে যাবে, তাই তো? তাহলে তার জন্য ওরা কি করে, স্টোমাটাকে ওপেন রাখে না, ওরা স্টোমাটাকে ক্লোজ রাখে। দিনের বেলা স্টোমাটা ক্লোজ রাখছে, ভাবো এটা ক্লোজ। এবার নাইট টাইমে ওরা স্টোমাটা ওপেন করে। নাইট টাইমে স্টোমাটা ওপেন করে কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করলো, তারপরে ওটাকে ম্যালিক অ্যাসিডে কনভার্ট করে, বডির মধ্যে স্টোর করে দিল।
এবার নেক্সট দিন যখন দিনের বেলা হচ্ছে তখন ক্লোজ করে দিল, স্টোমাটা ক্লোজ করে দিল। আর এই ম্যালিক অ্যাসিড থেকে তখন ওরা কার্বন ডাই অক্সাইড একটু একটু করে বের করে ওরা ফটোসিনথেসিস করে, যাতে দিনের বেলা ওকে স্টোমাটা ওপেন না করতে হয় আর জলটা যাতে বের হয়ে না যায়। কি বুঝতে পারলা তো? স্টিল কনফিউশন থাকলে বলো। তো তোমাদের বইতে ম্যালিক অ্যাসিড কথাটা লেখা নাই, লেখা আছে ইন্টারমিডিয়েট ফর্মে স্টোর করে দাও। জিনিসটা অনেকটা এরকম ভাবে ভাবতে হবে। তাহলে দেখো এখানে লেখা আছে যে ডেজার্ট প্ল্যান্ট টেক আপ কার্বন ডাই অক্সাইড, দেখো লেখা আছে ডেজার্ট প্ল্যান্ট টেক আপ কার্বন ডাই অক্সাইড at night, sorry, at night desert plant take up carbon dioxide at night and prepare an intermediate product. এখানে ইন্টারমিডিয়েট প্রোডাক্টটাই হচ্ছে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডে কনভার্ট করে স্টোর করে রাখলো কার্বন ডাই অক্সাইডটাকে, which is acted upon by the sunlight energy absorbed by the chlorophyll when the sun shine during the next day. পরের দিন যখন দিনের বেলা হচ্ছে তখন এই ম্যালিক অ্যাসিড থেকে ওরা কার্বন ডাই অক্সাইডকে বের করে ফটোসিনথেসিস করে। এই তো হচ্ছে ব্যাপার। কারণ আগের দিন রাত্রিবেলা ওরা কার্বন ডাই অক্সাইড নিল, বডির মধ্যে ম্যালিক অ্যাসিড স্টোর করে রাখলো, দিনের বেলা যখনই হচ্ছে তখন স্টোমাটা বন্ধ করে দিচ্ছে যাতে জল না বেরিয়ে যায়। আর দিনের বেলা ওই যে আগের দিন রাত্রি যে স্টোর করলো ওইটা দিয়ে ওরা এবার ফটোসিনথেসিস করবে। বুঝতে পারলা তো? এবার পারবা। ট্রান্সপিরেশন ওরা রাত্রিবেলাই করে, যেহেতু রাত্রিবেলা স্টোমাটা ওপেন রাখে তাই ট্রান্সপিরেশন ওরা রাত্রিবেলাই করে। আর ওরা ট্রান্সপিরেশন কম করে কারণ ওরা ডেজার্ট প্ল্যান্ট, ওদের জল দরকার তো, তাই ওরা জল অত ছাড়ে না। এটুকুনি ক্লিয়ার হলো? তাহলে এটা হয়ে গেল স্টোমাটা রিলেটেড সব ডিসকাশন। আচ্ছা এবার তাহলে নেক্সট কি লাগবে? নেক্সট লাগবে হচ্ছে ওয়াটার। তাহলে প্ল্যান্ট কিভাবে ওয়াটার নেয় আমরা দেখে নিই। আমরা সবাই জানি, এই যে এখান থেকে ব্র্যাকেট করো, প্ল্যান্ট ওয়াটার নেয় হচ্ছে রুট দিয়ে। কোন প্রসেসে নেয়? অসমোসিস বলে একটা প্রসেস হয়, ক্লাস 9-এ পড়েছো অসমোসিস, সেল মেমব্রেন যখন পড়িয়েছিলাম। মুভমেন্ট অফ ডিফিউশন অফ ওয়াটার, সেটাকে অসমোসিস বলে, থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। তারপরে ওটাকে লিফে পৌঁছে দেয় কি দিয়ে? জাইলেম ভেসেল দিয়ে লিফে পৌঁছে দেয়, দিয়ে ওরা ফটোসিনথেসিস করে। এত অব্দি ব্র্যাকেট করে দাও, আর কিছু সেরকম লাগবে না। এবার তোমাকে একটা জিনিস বলি, যখন প্ল্যান্ট ওয়াটার নিচ্ছে মাটি থেকে, ওয়াটারের সাথে আরো জিনিস ঢুকে যায়। এই যে বার থেকে করো, ওয়াটারের সাথে নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো জিনিসও ঢুকে যায়। এগুলো জিনিস ওয়াটারের মধ্যে ডিজলভ থাকে। কি বললাম শুনলা না? প্ল্যান্ট যখন মাটি থেকে ওয়াটার অ্যাবজর্ব করছে, ওয়াটারের সাথে এই মিনারেলস গুলো ডিজলভ থাকে যেহেতু ওয়াটারের মধ্যে, তাই এগুলো ঢুকে যায় প্ল্যান্টের বডি। আর এগুলো জিনিসও দরকার প্ল্যান্টের গ্রোথের জন্য। যেরকম নাইট্রোজেন কিসের জন্য দরকার? নাইট্রোজেন ইজ এসেনশিয়াল এলিমেন্ট ইউজড বাই দ্য প্ল্যান্ট টু মেক প্রোটিন। নাইট্রোজেন ছাড়া প্ল্যান্ট প্রোটিন বানাতে পারবে না, প্রোটিন না বানালে প্ল্যান্টের গ্রোথ হবে না। তা নাইট্রোজেনকে কি ফর্মে নেয়? নাইট্রোজেনকে সল্ট ফর্মে নেয়। সল্ট আইদার নাইট্রেট ফর্মে নিতে পারে অর নাইট্রাইট ফর্মে নিতে পারে। নাইট্রেট মানে হচ্ছে NO3, মানে একটা নাইট্রোজেন তিনটা অক্সিজেন। আর নাইট্রাইট মানে হচ্ছে NO2, মানে একটা নাইট্রোজেন দুটা অক্সিজেন, NO2। তাহলে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। এটা আমি কি বললাম? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ছাড়াও, এই যে দেখে নাও, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তো মেইন লাগে, এগুলা ছাড়াও আরো জিনিস অ্যাবজর্ব করে। কি কি অ্যাবজর্ব করে বললাম? নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম। তার মধ্যে নাইট্রোজেনের ইউজটা দেওয়া আছে। নাইট্রোজেনটা কি বানানোর কাজে লাগে? প্ল্যান্টের প্রোটিন বানানোর কাজে লাগে। কোন ফর্মে নাইট্রোজেনকে অ্যাবজর্ব করে?
আইদার নাইট্রেট অর নাইট্রাইট। আরো তোমাদের ইনফরমেশন যদি লাগে, ম্যাগনেসিয়াম কি কাজে লাগে স্যার? ম্যাগনেসিয়াম ক্লোরোফিল বানানোর কাজে লাগে, বুঝুন। তাহলে ম্যাগনেসিয়াম ছাড়া ক্লোরোফিল তৈরি হবে না। এরকম সব, এগুলোকে বলে মিনারেলস। এই মিনারেলস গুলো প্ল্যান্টের বিভিন্ন কাজে লাগে। তো তার একটা এক্সাম্পলই দেওয়া আছে, শুধু নাইট্রোজেন। এটুকুনি ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে বল, আবার যদি বলতে হয় তাহলে বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে র মেটেরিয়াল হয়ে গেল কার্বন ডাই অক্সাইড, ওয়াটার। এবার চলে আসো সাইট অফ ফটোসিনথেসিস। ও প্ল্যান্টের কোন জায়গাটায় ফটোসিনথেসিস হয়? প্ল্যান্টের মেইনলি গ্রিন পার্ট গুলোতেই ফটোসিনথেসিস হয়, যেখানে ক্লোরোপ্লাস্ট আছে। এই যে এখান থেকে ব্র্যাকেট করো, photosynthesis occur in the organelles called chloroplast present in the photosynthetic cells or mesophyll cells of green plants। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। স্যার মেসোফিল কোন জায়গাটা? এই যে দেখে নাও, আমি আবার দেখাচ্ছি, এই ছবিটা যে ড্র করলাম, আপার আপার স্কিন আর লোয়ার স্কিনের মাঝখানে যেই সেলগুলো আছে দেখা যাচ্ছে, এইগুলোকে কি সেল বলে? মেসোফিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি তুমি যদি ছোট ক্লাসে পড়তা, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করতো যে ফটোসিনথেসিস কোথায় হয়, তুমি বলতা গ্রিন লিফ। সেটা তখন ঠিক ছিল, কিন্তু এখন একটু বড় হয়েছো, শুধু গ্রিন লিফ বললে হবে না, তোমাকে বলতে হবে মেসোফিল সেল অফ গ্রিন লিফ, যেখানে ক্লোরোপ্লাস্ট থাকে। পারবা তো? তাই শুধু একটা লাইনই আমি ব্র্যাকেট করে দিলাম, এই যে মেসোফিল সেল, এই জায়গাটাই শুধু তোমার লাগবে এখন। বাকিটা এমনি রিডিং করবা, ওটাতে সেরকম কিছু নাই। তারপরে চলে আসো নিউট্রিশন ইন অ্যানিমালস। তাহলে প্ল্যান্টের নিউট্রিশন কিন্তু শেষ, এবার অ্যানিমালের নিউট্রিশন। অ্যানিমালের নিউট্রিশন দেখো, তোমরা সবাই জানো অ্যানিমাল তো অটোট্রপিক হয় না, অ্যানিমাল কি হয়? হেটেরোট্রপিক। অ্যানিমাল হচ্ছে হেটেরোট্রপিক নিউট্রিশন শো করে। মানে কি, ওরা অন্য প্ল্যান্ট বা অ্যানিমালকে খায়, নিজের বডিতে যেহেতু ক্লোরোফিল নেই, তাই ওরা অন্য প্ল্যান্ট বা অ্যানিমালকে খায়। খুব সহজ পড়া আজকে, নাকি না? তাহলে অ্যানিমালরা হেটারোট্রপিক আর প্ল্যান্টরা অটোট্রপিক। অটোট্রপিক মানে কি, যারা ফটোসিনথেসিস করতে পারবে, নাকি না? কিন্তু স্যার এমন কি কোনো প্ল্যান্ট আছে যে হেটারোট্রপিক করতে পারে, হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন শো করে? হ্যাঁ, কিছু প্ল্যান্ট আছে যারা অন্য অ্যানিমালকে খায়। স্যার প্ল্যান্ট আবার অ্যানিমালকে খায়? হ্যাঁ, এই যে দেখো এখানে ছবি আছে, দেখো ইনসেক্টকে খাচ্ছে একটা প্ল্যান্ট, এগুলোকে কি বলে? টিচার প্ল্যান্ট। তো এরকম হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন শো করে প্ল্যান্টের এক্সাম্পল এখান থেকে ব্র্যাকেট করো। দ্য নন গ্রিন প্ল্যান্টস এক্সাম্পল হচ্ছে তোমার ইস্ট, ইস্ট। তারপরে এক্সাম্পল হচ্ছে পিচার প্ল্যান্ট, তারপর হচ্ছে ভেনাস ফ্লাইট্র্যাপ। এরা সবাই ইনসেক্টকে খায়। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে এটা কিন্তু একটা এক্সেপশন, এটা পারবা তো এক্সামে আসলে? হ্যাঁ, এরা গ্রিন আছে, এরা ফটো অটোট্রপিকও করতে পারে, হেটারোট্রপিকও করতে পারে, কিন্তু এরা দিনে 6 বারের বেশি এই মানে ইনসেক্টে খেতে পারে না। দিনে 6 বার, 6 বারের মধ্যে যদি ওরা কয়েকবার ইনসেক্টে ধরতে পারে তো পারলো, না হলে ওরা অটোট্রপিক নিউট্রিশনই করে। এবার স্যার এরা কেন স্যার ইনসেক্টে খায়? এরা তো গ্রিন কালারের আছে, তো এরা তো নিজের খাবার বানাতে পারবে, তাহলে এরা কেন ইনসেক্ট খাচ্ছে? তার কারণ হচ্ছে ইনসেক্টের বডিতে থাকে প্রোটিন, আর প্রোটিনের মধ্যে আছে নাইট্রোজেন। তো এই গাছগুলো এমন সয়েলে হয় যে সয়েলে নাইট্রোজেন কম থাকে, তো নাইট্রোজেনের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য ওরা ইনসেক্টে খায়। তাহলে এটা হয়ে গেল কিছু এক্সেপশন, প্ল্যান্ট যারা ইনসেক্টকে খায়। কিন্তু নর্মালি তোমার হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন আর অফ 3 টাইপস। কি কি? হার্বিভোর, কার্নিভোর আর অমনিভোর। তাহলে হার্বিভোর এখান থেকে এই যে ব্র্যাকেট করাই আছে ডেফিনেশন,
হার্বিভোর মানে কি, যারা শুধু কি খায়, প্ল্যান্ট কে খায়, তারা হয়ে গেল হার্বিভোর। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। যেমন গোট, কাউ, বাফেলো, তাথই, তানিশা, এরা সবাই হচ্ছে তোমার হার্বিভোর। ঠিক আছে। নেক্সট চলে আসো হচ্ছে কার্নিভোর। কার্নিভোর মানে যারা শুধু অন্য অ্যানিমালের মাংস খায়। দোজ অ্যানিমাল হুইচ ইট অনলি আদার অ্যানিমাল অ্যাজ ফুড, এক্সাম্পল লায়ন, টাইগার, ফ্রগ, ভালচার, কিংফিশার, হ্যাঁ হ্যাঁ তেন, এগুলো খুব সোজা সোজা জিনিস। আর অমনিভোর মানে কি, যারা দুটোই খায়। এখান থেকে ব্র্যাকেট করো, দোজ অ্যানিমালস হুইচ ইট বোথ প্ল্যান্টস, বোল্ড করে লাইনটা, আর কল্ড অমনিভোরস, এক্সাম্পল যেমন মানুষ সবই খায়, হিউম্যান বিং। ডগ, একটা ডগকে মাংস দিলে মাংসও খাবে, আবার ডাল দিয়ে সব ভাত মাখিয়ে দিলে ওটাও খেয়ে নিবে। ক্রো, স্প্যারো, বিয়ার, ময়না, অ্যান্ড। আর এই এক্সাম্পল গুলোর পাশে একটা স্টার দিয়ে দিও, কারণ তোমাকে বাই চান্স দেখা গেল বললো যে এমসিকিউ তে দিল স্প্যারো কোন মোড অফ নিউট্রিশন, হ্যাঁ, হার্বিভোর, অমনিভোর, কার্নিভোর। তো তুমি ভাবলে কি স্প্যারো তো পোকা খায়, তাই ওটাকে কার্নিভোর করে দিই। বা বিয়ার, মনে করো ভাল্লুক, ভাল্লুক তো মাংস খায়, তাই ওটাকে কি করে দিই, কার্নিভোর করে দিই। কিন্তু বিয়ার কিন্তু এমনি ফ্রুট টুট এগুলাও খায়, তাই এটা অমনিভোর। অ্যান্টও তো সবই খায়, চিনি খায়, খাবার এমনি পড়ে থাকলে খাবারও অ্যান্ট হয়ে যায়। তো অ্যান্টও হচ্ছে তোমার অমনিভোর। তাহলে এত অবধি কোনো কোয়েশ্চেন, আগে কোয়েশ্চেন কোনো থাকলে বা কোনো কিছু আবার বলতে হলে বলো। খুব সোজা সোজা পড়া আজকে। নেক্সট এবার তাহলে চলে আসো আচ্ছা, নেক্সট তাহলে তো এবার চলে আসো হচ্ছে এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই যে এই প্যারাগ্রাফটাতে, নেক্সট পেজের এই ফার্স্ট প্যারাগ্রাফটাতে আমি তোমাকে ধরো বললাম প্ল্যান্ট, প্ল্যান্ট সানলাইটের এনার্জি দিয়ে ফুড বানাচ্ছে। সেই ফুডটাকে খাচ্ছে মনে করো হেন, হেনকে খাচ্ছে মনে করো হিউম্যান, বা হিউম্যান ডাইরেক্ট প্ল্যান্টের ফুডটাকেও খাচ্ছে। তার মানে ফুডের মধ্যে যে এনার্জিটা, ওই এনার্জিটা হেনের মধ্যে গেল, হেন থেকে তারপরে হিউম্যানের মধ্যে গেল। কিন্তু এই এনার্জিটা আসলো কোথার থেকে, সান থেকে। তাহলে আমাদের গোটা আর্থে সবার খাবারের বা সবার আলটিমেট এনার্জির আলটিমেট সোর্স কি হলো, সান। তো এটাও এখানে তোমাকে করে রাখতে হবে যে এখান থেকে একটা ব্র্যাকেট করে দাও, এই যে এত অব্দি, যে ইট ইজ দ্য এনার্জি অফ সান হুইচ প্রোভাইডস ফুড ফর প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, হার্বিভোর, কার্নিভোর, অমনিভোর। কারণ সান থেকে এনার্জিটা আসছে প্ল্যান্টের ফুডে, প্ল্যান্টের থেকে আসছে হার্বিভোর, হার্বিভোর থেকে কার্নিভোর, সবার মধ্যে। তাহলে এবার নেক্সট আমরা চলে আসি হচ্ছে ডিফারেন্ট স্টেপস ইন দ্য প্রসেস অফ নিউট্রিশন ইন অ্যানিমালস। অ্যানিমালের সবগুলো, মানে অ্যানিমালের নিউট্রিশনের স্টেপ গুলো কি, স্টেপ গুলো দেখো এখানে লেখা আছে, ইনজেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন অ্যান্ড ইজেশন। জিনিসটাকে এইভাবে দেখো, প্রথমে সবার প্রথমে হবে হচ্ছে ইনজেশন। ইনজেশন, ইনজেশন, ইনজেশনের পরে কি হবে, ডাইজেশন, ডাইজেশনের পরে হবে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশনের পরে হবে অ্যাসিমিলেশন। সব বলে দিচ্ছি, কোনো চিন্তা নেই। অ্যাসিমিলেশনের পরে লাস্ট স্টেপ হচ্ছে ইজেশন, ইজেশন। এবার ইনজেশন মানে কি, ইনজেশন মানে সিম্পলি খাবারটাকে বডির মধ্যে ঢোকানো, মানে ইটিং। এটুকুনি ক্লিয়ার। আমরা মুখ দিয়ে খাই, অ্যামিবা আবার সিউডোপোডিয়া দিয়ে খাই, একটু পরেই দেখাবো।
এবার ইটিং করার পরে ডাইজেশন করব। ডাইজেশন মানে কি, আমরা কমপ্লেক্স ফুডকে সিম্পল ফুডে কনভার্ট করব। কমপ্লেক্স ইনসলিউবল ফুড, কমপ্লেক্স ইনসলিউবল ফুডকে কিসে কনভার্ট করব? সিম্পল ওয়াটার সলিউবল ফুডে কনভার্ট করব। ভালো করে মন দিয়ে শোনো। ভাবো এইটা হচ্ছে একটা কমপ্লেক্স ফুড, ভাবো এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফুড, ভাবো এটা প্রোটিন। তো আমরা ডাইজেশন যখন করি তখন এই প্রোটিন হোক বা যে কোনো কমপ্লেক্স ফুডকে ভেঙে দিই, এরকম ভাবে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে এইগুলোকে সব সেপারেট করে দিলাম, এটা হয়ে গেল সিম্পল ওয়াটার সলিউবল ফুড। এই যে ফুডটা ছিল কমপ্লেক্স ফর্মে যখন ছিল তখন ও ছিল ইনসলিউবল, জলের মধ্যে ডিজলভ হতো না। কিন্তু যখনই আমি ওটাকে ব্রেক করে দিলাম, এরকম ভাবে ভেঙে দিলাম, তখন এবার এটা ওয়াটারে সলিউবল হবে, মানে ওয়াটারের মধ্যে ডিজলভ হবে। আবার এবার এই প্রসেসটা কি দিয়ে হয়? এই প্রসেসটা হয় হচ্ছে এনজাইম দিয়ে। এনজাইম, এনজাইম হচ্ছে একটা কেমিক্যাল। আমাদের স্টমাকের মধ্যে এনজাইম আছে, স্মল ইন্টেস্টাইনে এনজাইম আছে, যে এনজাইম গুলো এই ডাইজেশনে হেল্প করে। তো যেরকম কমপ্লেক্স ফুডের এক্সাম্পল কি কি? কমপ্লেক্স ফুডের এক্সাম্পল হচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে স্টার্চ, তারপর হচ্ছে ফ্যাট, এগুলো হচ্ছে তোমার কমপ্লেক্স ফুড। এগুলাকে যখন ডাইজেস্ট করি, প্রোটিন কনভার্ট হয় অ্যামাইনো অ্যাসিডে। প্রোটিন কিসে কনভার্ট হয়? অ্যামাইনো অ্যাসিড। স্টার্চ কনভার্ট হয় গ্লুকোজে। ফ্যাট কিসে কনভার্ট হয়? ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে কনভার্ট হয়। তার মানে এগুলো হচ্ছে সিম্পল ফর্ম, এগুলো জলে ডিজলভ হয়ে যাবে। প্রোটিন কনভার্ট হবে, প্রোটিন কনভার্ট হবে অ্যামাইনো অ্যাসিডে, প্রোটিন কনভার্ট হবে অ্যামাইনো অ্যাসিডে, স্টার্চ কনভার্ট হবে গ্লুকোজে, আর ফ্যাট কনভার্ট হবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে আফটার ডাইজেশন। তো ডাইজেশন হলো মানে কমপ্লেক্স ফুডটা সিম্পল ফুডে কনভার্ট হলো। এবার এই সিম্পল ফুডটা অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হওয়া মানে কি? বডি ফ্লুইডের মধ্যে ঢুকে যাবে। বডি ফ্লুইড, আমাদের বডি ফ্লুইড কি? ব্লাড, হ্যাঁ কি না? তার মানে এই সিম্পল ফুডটা এখন ব্লাডের মধ্যে ঢুকে গেল। স্যার অ্যামিবার তো ব্লাড নাই, তো অ্যামিবার তো সাইটোপ্লাজমটাই ওর, সাইটোপ্লাজমটাই ওর বডি ফ্লুইড। সাইটোপ্লাজম মনে আছে তো? সেলের ভিতরে যে ফ্লুইডটা থাকে সাইটোপ্লাজম, ওটা দেখো অ্যামিবার তো একটাই সেল, তো ওর মধ্যে সাইটোপ্লাজমের পার্ট হয়ে যাবে। আর আমাদের সিম্পল ফুডটা কিসের মধ্যে ঢুকে যাবে? ব্লাডের মধ্যে। এবার ব্লাড কি করবে? এই সিম্পল ফুডকে এবার নিয়ে যাবে সেলের মধ্যে। সেল, বডিতে আমাদের যত সেল আছে সেই সেলের মধ্যে এবার এই ফুড গুলো ঢুকে গেল। তারপরে সেল এটাকে ইউজ করলো। তাহলে সেলের মধ্যে ঢুকে যাওয়া আর ওটাকে ইউজ করাকে বলে অ্যাসিমিলেশন। যেমন প্রোটিন, প্রোটিনের কি ইউজ হয়? প্রোটিন, প্রোটিন দিয়ে আমাদের বডির গ্রোথ হয়। স্টার্চ আর গ্লুকোজের কি ইউজ হয়? ওখান থেকে আমরা এনার্জি পাই। ফ্যাটের কি ইউজ হয়? ফ্যাট থেকেও আমরা এনার্জি পাই, প্লাস ফ্যাটকে স্টোর করে রাখি। তো শুধু সেলের মধ্যে ঢুকে যাওয়াটাই অ্যাসিমিলেশন না, ওটাকে আবার ইউজও করতে হবে খাবারগুলোকে, তাহলে ওটাকে বলবো অ্যাসিমিলেশন। আর ইজেশন মানে কি? যেই ফুডটা ডাইজেস্ট হলো না, মানে আনডাইজেস্টেড ফুড, আনডাইজেস্টেড ফুড, ওটাকে বাইরে বের করে দিলাম, ওটাকে রিমুভ করে দিলাম পটি করে, তাহলে ওটা হয়ে গেল তোমার ইজেশন। তো এবার স্টেপ বাই স্টেপ, আগে হবে ইনজেশন, পরে ডাইজেশন, তারপরে অ্যাবজর্পশন, তারপরে অ্যাসিমিলেশন, লাস্টে ইজেশন। কোনো যদি এমসিকিউ তে বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ নিউট্রিশন ইন অ্যানিমাল, কোনো একটা অপশনে দেখা গেল অ্যাসিমিলেশন আগে দেওয়া আছে, অ্যাবজর্পশন পরে দেওয়া আছে, ওটা কিন্তু ভুল অপশন। বা সবার আগে ডাইজেশন দেওয়া আছে তারপরে ইনজেকশন দেওয়া আছে, তাহলে ওগুলা কিন্তু ভুল অপশন। এই সিকোয়েন্সে যেটা থাকবে, ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, ইনজেকশন, সেটাই হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। কি পারবা তো? তাহলে ইনজেকশন, এবার সবগুলা ডেফিনেশন দেখে নিই। ইনজেকশন মানে কি বললাম? খাবারকে খাওয়া, বডির ভিতরে ঢুকানো। এই যে ব্র্যাকেট করে দাও, দ্য প্রসেস অফ টেকিং ফুড ইনটু দ্য বডি ইজ কল্ড ইনজেকশন।
মানে সিম্পলি ইটিং অফ ফুড। ডাইজেশন মানে কি বললাম? কমপ্লেক্স ইনসলিউবল ফুডকে, এই যে দেখো, দ্য প্রসেস ইন হুইচ ফুড কন্টেনিং লার্জ ইনসলিউবল মলিকিউল ইজ ব্রোকেন ডাউন, ভেঙে দিলাম, ভেঙে দিয়ে কিসে কনভার্ট করলাম? স্মল ওয়াটার সলিউবল মলিকিউল হুইচ ক্যান বি অ্যাবজর্বড বাই দ্য বডি ইজ কল্ড ডাইজেশন। এবার ডাইজেশন হওয়ার পরে কোন ফুড কিসে কনভার্ট হয় ওগুলো লিখে নাও একবার। তো এইভাবে লিখবা, কমপ্লেক্স ফুড, প্রোটিন, প্রোটিন, স্টার্চ আর ফ্যাট। এইভাবে লিখবা। প্রোটিন থেকে অ্যারো দিয়ে লিখবা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। স্টার্চ কনভার্ট হয় হচ্ছে গ্লুকোজে, আর ফ্যাট কনভার্ট হয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারলে। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। আর এগুলোর পাশে ব্র্যাকেট দিয়ে লিখবা এগুলো হচ্ছে সিম্পল ফুড, এগুলো হচ্ছে তোমার সিম্পল ফুড। তাহলে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, স্টার্চ, গ্লুকোজ, ফ্যাট হচ্ছে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। কোনটা কমপ্লেক্স ফর্ম, কোনটা সিম্পল ফর্ম? ডান। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মাসের মানে কি বললাম? ফুডটাকে এবার ব্লাডের মধ্যে ঢুকানোকে বলে অ্যাবজর্পশন। The process in which digested food passes through the intestinal wall into blood, মানে ইন্টেস্টাইনের ওয়াল থেকে, ইন্টেস্টাইনের মধ্যে ডাইজেশন হয়ে গেল, এবার ওখান থেকে ফুডটাকে ব্লাডের মধ্যে ঢুকিয়ে নিলাম, ওটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাসিমিলেশন মানে কি? এবার ব্লাড এই ফুডটাকে নিয়ে যাবে সেলে। এই যে দেখো লেখা আছে, দ্য প্রসেস ইন হুইচ দ্য অ্যাবজর্ব ফুড ইজ টেকেন বাই বডি সেল। শুধু নেওয়া না, ওটাকে আবার ইউজ করা, দেখো আবার লেখা আছে অ্যান্ড ইউজ ফর এনার্জি গ্রোথ অ্যান্ড রিপেয়ার ইজ কল্ড অ্যাসিমিলেশন। কি কি কাজে ইউজ করব? এনার্জি বাড়ানোর জন্য, গ্রোথের জন্য, রিপেয়ারের জন্য, কোথাও কেটে গেল সেই জায়গাটাকে রিপেয়ারের জন্য, এইটা হচ্ছে অ্যাসিমিলেশন। আর ইজেশন কি? যেইটা আনডাইজেস্টেড ফুড থেকে গেল, দ্য প্রসেস ইন হুইচ দ্য আনডাইজেস্টেড ফুড ইজ রিমুভড ফ্রম দ্য বডি ইজ কল্ড ইজেশন। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে এবার আমরা নিউট্রিশনে, মানে প্রথমে আমরা অ্যামিবার নিউট্রিশন পড়বো, অল্প আছে। তারপরে আমরা পড়বো হচ্ছে প্যারামেসিয়ামের নিউট্রিশন। এই যে প্যারামেসিয়ামের নিউট্রিশন, দেখো এটা প্যারামেসিয়ামের ছবি। আর তারপরে পড়বো আমরা হচ্ছে হিউম্যানের নিউট্রিশন। এই যে, তাহলে তিনটা অ্যানিমালের নিউট্রিশন আমাদের পড়তে হবে। তাহলে সবার প্রথমে চলে আসি অ্যামিবার নিউট্রিশন। এই যে দেখো, অ্যামিবার সবাই কিন্তু ওই সেম স্টেপ ফলো করবে, ইনজেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, ইজেশন, সবাই সেম স্টেপ ফলো করবে কিন্তু, এটাতে কোনো এক্সেপশন নেই যেহেতু সবাই অ্যানিমাল। কিন্তু সবার মানে প্রসেসটা একটু আলাদা। যেমন অ্যামিবার কি আর কোনো মাউথ আছে? তা ওরা ইনজেশন তো আর মাউথ দিয়ে করতে পারবে না। ওরা কি দিয়ে করে? এরকম সিউডোপোডিয়া ফর্ম করে। এই যে দেখো এখানে ফুড দেখা যাচ্ছে, ফুড, এরকম ওর কাছে যখন কোনো ফুড আসে তখন এরকম সিউডোপোডিয়া, ফলস ফিড বলে ইংলিশে। সিউডোপোডিয়া হচ্ছে গ্রিক ওয়ার্ড, যার মানে হচ্ছে ফলস ফিড ফর্ম করে ফুডটাকে দেখো ঘিরে নিচ্ছে, সারাউন্ড করে নিচ্ছে। ঘিরে নিয়ে তারপরে দেখো ওটাকে একটা, দেখো একটা চেম্বারের মধ্যে ঢুকিয়ে নিল, হ্যাঁ কি না? এই যে চেম্বারটাকে বলে ফুড ভ্যাকিওল। এবার ডাইজেশন করবে, কিন্তু ডাইজেশন করার জন্য কি দরকার বলতো? ই দিয়ে নাম বলেছিলাম, এনজাইম দরকার। তো দেখো তো ইনওয়ার্ড অ্যারো দেওয়া আছে না, তার মানে এবার এর মধ্যে এনজাইম ঢুকছে।
এবার দেখো তো এই ফুডটা, এর পরের পিকচারে দেখো তো এই চেম্বারের ভিতরে ফুডটা ছোট 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 ভেঙে গেল, হ্যাঁ কি না? তার মানে ওটা ডাইজেশন হয়ে গেল। এবার দেখো ডাইজেস্টেড ফুডটা দেখো আউটওয়ার্ড অ্যারো দেওয়া আছে, মানে কি ওটা অ্যাবজর্ব হচ্ছে, বডির ফ্লুইডের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে। কিন্তু অ্যামিবার তো আর ব্লাড নেই, অ্যামিবার তো আছে সাইটোপ্লাজম, তো সাইটোপ্লাজমের মধ্যেই অ্যাবজর্পশন হবে। তারপরে ওটা ইউটিলাইজ হয়ে গেল, এখানে ভাবো ওই ফুডটা ইউজ হয়ে গেল, যে তাই এটা হয়ে গেল অ্যাসিমিলেশন। আর যেই ফুডটা ইউজ হলো, ডাইজেস্ট হলো না, সেটা দেখো বাইরে বের করে দিচ্ছে, এখান দিয়ে দেখো বাইরে বের করে দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল কি, ইজেশন। এইটুকুনি বুঝতে পারলে কিনা বলো। স্যাপ্রোফাইট তো ডাইজেশনটা বাইরে করে না। হ্যাঁ, ওটা এক্সেপশন। স্যাপ্রোফাইট আগে বডির বাইরে ডাইজেশন করবে, ওদের ইনজেকশনের কোনো ব্যাপার নেই, ওদের স্টেপটা শুরু হয় ডাইজেশন থেকে। স্যাপ্রোফাইটের ডাইজেশন থেকে শুরু হবে, তারপরে অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন, ইজেশন। কারণ ওরা ইনজেকশন করে না, কারণ ওরা ডেড বডিকে কে বাইরে ডাইজেস্ট করে, বডির বাইরে ডাইজেস্ট করে। এটুকুনি ক্লিয়ার কিনা বলো, খুব ইজি। তো এই ছবিটা ভালো করে দেখবা, ছবিটা তোমাকে আঁকাতে আসতে পারে, বা ছবিটা দিয়ে দিল আর এটাকে ডেসক্রাইব করতে বলতে পারে। তো যদি ডেসক্রাইব করতে বলে, তাহলে এখানে দেখো আমি এখান থেকে তোমার লাগবে, এখান থেকে থার্ড ব্র্যাকেট করো। অ্যামিবার মোড অফ নিউট্রিশন কি, হলোজোয়িক, কারণ ওরা খাবারকে খাচ্ছে, আগের দিনও বলেছি, হ্যাঁ কি না? আর এই প্রসেসটা যেটা বুঝালাম এখন, এই প্রসেসটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। প্রসেসটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। খাবার খাওয়ার প্রসেসটাকে বলে ফ্যাগোসাইটোসিস। তাহলে এটা তোমার হচ্ছে এখান থেকে এত অব্দি একটা ফার্স্ট ব্র্যাকেট করে দাও। নেক্সট হচ্ছে ওর ইনজেকশন কিভাবে করছে। এটা কিন্তু এত বড় লেখার দরকার নেই, এটা সিউডোপোডিয়াটা মেনশন করবা। সিউডোপোডিয়া দিয়ে ফুডটাকে ঘিরে, ফুডটাকে একটা ফুড ভ্যাকিউলের মধ্যে ঢুকিয়ে ওটাকে ঢুকিয়ে নিল, ওটাকে ওয়ান লাইনে এটা ডেসক্রাইব করতে হবে, এত বড় লেখা যাবে না। ইনজেকশনের পরে তারপরে ডাইজেস্টিভ এনজাইম দিয়ে ডাইজেস্ট করে দিল। এই যে দেখো ডাইজেস্টিভ এনজাইমটা মেনশন করবা, এখানে কিওয়ার্ড হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম, দিয়ে ব্রেক করে দিল, বাকিটা নিজে বানিয়ে লিখবা। তারপরে ডাইজেস্টেড ফুডকে সাইটোপ্লাজমের মধ্যে অ্যাবজর্ব করে নিল। এই যে অ্যাবজর্ব করে নিল, কোথায় অ্যাবজর্ব করে নিল? ডাইরেক্টলি সেলের মধ্যে বা সাইটোপ্লাজমে। তাই এখানে কিওয়ার্ড হচ্ছে অ্যাবজর্ব ডাইরেক্টলি ইনটু সাইটোপ্লাজম, এইটা হচ্ছে মেন জিনিস লিখতে হবে। কোন প্রসেসে করে? ডিফিউশন প্রসেসে। তারপরে হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে কি বললাম, এবার ওই ফুডটাকে ইউটিলাইজ করবে। তাহলে এখানে মেন কিওয়ার্ডটা কি? এই যে ইউজ টু অবটেন এনার্জি থ্রু রেসপিরেশন, এইটা হচ্ছে মেন জিনিস। তো যে প্রত্যেকটা পয়েন্টে যেই জিনিসটা আমি মেন আন্ডারলাইন করে দিলাম, লেখার সময় এটা বলতেই হবে। বাকিটা তুমি বানায় বলো, কোনো ব্যাপার না, বাকিটা তুমি নিজের মতো নিজের ল্যাঙ্গুয়েজে বলো, কোনো ব্যাপার না, কিন্তু ওই কথাগুলো বলতেই হবে। আর লাস্টে হচ্ছে ইজেশন। ইজেশন মানে কি? আনডাইজেস্টেড ফুডকে বাইরে বের করে দেওয়া। এই যে এখানে দেখো লেখা আছে, আনডাইজেস্টেড ফুড কালেক্টস ইনসাইড অ্যামিবা, দেন ইট সেল মেমব্রেন সাডেনলি রাপচার্স, মানে সেল মেমব্রেনটা ফাটিয়ে কোনো একটা জায়গা দিয়ে ফাটিয়ে আনডাইজেস্টেড ফুডকে থ্রোন আউট অফ দ্য বডি অফ অ্যামিবা। এখানে গিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে এটার একটা ভিডিও দেখো, অ্যামিবার নিউট্রিশনের একটা ভিডিও দেখো। এই যে দেখো অ্যামিবা কিভাবে সিউডোপোডিয়া ফর্ম করে। এই যে দেখো দুই দিক থেকে দুটো সিউডোপোডিয়া আসছে, হ্যাঁ কি না? দেখো কিভাবে জেলের মতো হয়, জেলির মতো। এই যে সিউডোপোডিয়ার ভিতরে সাইটোপ্লাজমকে ফ্লো করে ও সিউডোপোডিয়া বানায়। এই যে দেখো ভিতরের ফুডটা এনট্র্যাপ হয়ে গেল। এবার এই ফুড এইটা, তার এই চেম্বারটা কি হয়ে গেল বলতো? চেম্বারটা হয়ে গেল ফুড ভ্যাকিউল। এর মধ্যে এবার ডাইজেস্টিভ এনজাইম ঢুকিয়ে ওটাকে ডাইজেস্ট করবে, তারপরে অ্যাসিমিলেট করে, আর যেটা ফুড দরকার নেই সেটাকে ইজেশন করে বাইরে বের করে দিবে। কি পারবা তো? খুবই ইজি একটা প্রসেস। এরকম ভাবে সিউডোপোডিয়া ফর্ম করে ওরা ফুডকে ইনজেকশন করে। আচ্ছা, তাহলে এবার নেক্সট আমরা চলে আসি, অ্যামিবা হয়ে গেল। অ্যামিবার পরে ওর আরেকটা ইউনিসেলুলার অর্গানিজম আছে যেটার নাম হচ্ছে প্যারামেশিয়াম।
এই যে দেখো এটার নাম হচ্ছে প্যারামেশিয়াম। প্যারামেশিয়াম দেখো চপ্পলের মতো দেখতে হয়, হাওয়াই চুটির মতো, তাই কি না? এবার এর মেন জিনিস হচ্ছে কি, এ ফুডকে বডির ভিতরে ঢুকায় সিলিয়া দিয়ে। এই যে দেখো হেয়ার লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেটার নাম কি, সিলিয়া। আর এর দেখো একটা এইদিকে দেখো, এর দেখো একটা ওপেনিং আছে, এই ওপেনিংটার নাম হচ্ছে মাউথ। এটা আমাদের মাউথের মতো অত অ্যাডভান্স মাউথ না, যার মধ্যে টিথ টাং হেন তেন থাকবে, জাস্ট একটা ওপেনিং। কিন্তু এই মাউথের চারিদিকেও দেখো সিলিয়া আছে, হ্যাঁ কি না? মাউথের চারিদিকেও দেখো এখানেও সিলিয়া আছে। তো মন দিয়ে শোনো, এরা জলের মধ্যে থাকে, ওয়াটারের মধ্যে থাকে। তো এই সিলিয়া গুলো যখন ওরা নাড়ায়, তখন ওয়াটারকে ওরা এই মাউথ দিয়ে ঢুকায়। আর এই ওয়াটারের ফ্লো এর সাথে ওয়াটারের মধ্যে যদি কোনো ফুড পার্টিকেল থাকে, তাহলে এই সেই ফুড পার্টিকেলটাও অ্যালং উইথ ওয়াটার ওর বডির মধ্যে ঢুকে যায়। তারপরে ওই এই যে দেখো ওই ফুডটাকে ওরা এরকম ফুড ভ্যাকিউলের মধ্যে স্টোর করে নেয়, তারপরে অ্যামিবার মতো অ্যাবজর্পশন করবে, অ্যাসিমিলেশন করবে, ইজেশন করে দেবে। ওরা আবার ইজেশন মাউথ দিয়েই করে, মাউথ দিয়ে মানে আনডাইজেস্টেড ফুডকে মাউথ দিয়ে আবার বের করে দেয়, ওদের অন্য কোনো ওপেনিং আর থাকে না। ওদের আইনের থাকে। হ্যাঁ, এনজাইম তো থাকবেই, এনজাইম ছাড়া ডাইজেস্ট করবে কি করে? ডান। তাহলে এটারও একটা ভিডিও দেখে নাও, প্যারামেশিয়াম কিভাবে। মনে রাখবে এখানে মেন জিনিস কিন্তু সিলিয়া, সিলিয়া দিয়ে ওরা ওয়াটারকে টানে, সিলিয়া দিয়ে এরকম নাড়িয়ে নাড়িয়ে ওয়াটারকে টানে। দেখো এখানে লেখা আছে যে, এখান থেকে একটা থার্ড ব্র্যাকেট করো, এই যে হেয়ার ইউজেস দেয়ার হেয়ার লাইক স্ট্রাকচার কল্ড সিলিয়া টু সুইপ দা ফুড পার্টিকেল ফ্রম ওয়াটার অ্যান্ড পুট দেম ইনটু মাউথ। মানে ওয়াটার থেকে ফুড পার্টিকেলকে ধাক্কা দিয়ে, সুইপ মানে কি ধাক্কা দিয়ে বা ঝাঁটার মতো ঝাড় দিয়ে মাউথের মধ্যে ঢুকায়। এই যে দেখো লেখা আছে যে হোয়েন দা সিলিয়া প্রেজেন্ট অ্যারাউন্ড দা মাউথ, মাউথের আশেপাশের সিলিয়া গুলোকে যখন নাড়ায়, কোন দিকে, ব্যাক অ্যান্ড ফোর্থ, সামনে পিছনে যখন নাড়ায়, দে সুইপ the food particles present in water into the mouth of paramecium, প্যারামেশিয়ামের মাউথে ঢুকে যায়। তারপরে যা হওয়ার হবে। তাহলে এখান থেকে এত অব্দি ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। এত বড় লিখতে হবে না, তুমি জাস্ট মেন জিনিসটা ছোট করে পয়েন্ট করে লিখে দিবা, তাহলেই হবে। তাহলে এটার একটা ভিডিও দেখো, প্যারামেশিয়ামের কিভাবে ফুডকে খাচ্ছে। এই যে দেখো তো, এইখানে, এই যে দেখো তো এইদিকে সিলিয়া গুলো হালকা দেখা যাচ্ছে। এই যে দেখো হেয়ার, এই পিছন দিকে টেলের মতো দেখা যাচ্ছে সিলিয়া গুলো, হ্যাঁ কি না? আর এইটা হচ্ছে ওদের মাউথ। অন্য আর একটা ভিডিও দেখাচ্ছি, এর থেকেও ভালো ভিডিও আছে, দাঁড়াও। এই যে এটা একটা ভালো ভিডিও। এই যে দেখো, এই যে রিজিয়নটা, এটা হচ্ছে ওদের মাউথ। দেখো জল কিভাবে ঢুকছে, হ্যাঁ কি না? এখানে মুভমেন্টটা দেখে বোঝা যাচ্ছে যে জলটা ঢুকছে ভিতরে। আর এইটা হচ্ছে ফুড ভ্যাকিউলটা। আর এইদিকে এগুলো হচ্ছে সিলিয়া, এইখানে প্রচুর সিলিয়া আছে। এবার সিলিয়া গুলো অত ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ খুবই পাতলা পাতলা, হয়তো এইখানে হালকা দেখা যাচ্ছে, দেখো লোমের মতো, তাই কি না? তো ওটা হচ্ছে সিলিয়া, সিলিয়া দিয়ে ওরা ওয়াটারকে ভিতরে ঢুকাচ্ছে সুইপ করে করে। আর ওয়াটারের মধ্যে যদি কোনো ফুড পার্টিকেল থাকে, তাহলে ওটাও ঢুকে যাচ্ছে। এবার এই যে দেখো এখানে মুভমেন্টটা দেখা যাচ্ছে, এই যে দেখো ফুডটা ঢুকে গেল, এই কে আবার ধাক্কা মারে দিল। যাই হোক, এটা হয়ে গেল তোমার প্যারামেশিয়াম। তাহলে প্যারামেশিয়াম ডান। তাহলে নেক্সট চলে আসা হচ্ছে হিউম্যানের ডাইজেশন। তা আজকে আমি হিউম্যানের ডাইজেশনের শুধু স্ট্রাকচারটা পড়াবো, স্টেপগুলা পরের দিন পড়াবো। তাহলে হিউম্যানের ডাইজেশন পড়তে হলে তোমাকে গোটা ডাইজেস্টিভ সিস্টেমটা শিখতে হবে। এই যে দেখো গোটা ডাইজেস্টিভ সিস্টেমটা শিখতে হবে। তো এই ডাইজেস্টিভ সিস্টেমে কোনো কঠিন কিছু না। এই ছবিটা দেখে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা কোনো কঠিন ব্যাপার না, খুব সহজ জিনিস। এই ডাইজেস্টিভ সিস্টেমটা শুরু হচ্ছে মাউথ থেকে, তাই তো, আর শেষ হচ্ছে অ্যানাসে। এবার আমি এখানে যেই জায়গাগুলো ব্লু কালার দিয়ে দেখাচ্ছি, দেখবা ভালো করে।
মাউথ দিয়ে খাবারটা খেলো, তারপরে ফুড পাইপ দিয়ে খাবারটা স্টমাকে গেল, স্টমাকে একটু ডাইজেশন হয়ে ফুডটা চলে আসলো স্মল ইন্টেস্টাইনে। এবার স্মল ইন্টেস্টাইনে ওটা ঘুরছে ঘুরছে, ডাইজেশন হচ্ছে হচ্ছে, ডাইজেস্ট হওয়ার পরে এখান থেকেই অ্যাবজর্ব হয়ে যায়। ডাইজেশনের পরের স্টেপ কি? অ্যাবজর্পশন। এখানেই অ্যাবজর্ব হয়ে গেল। আর আনডাইজেস্টেড ফুড গুলো এবার এইখানে ঢুকে গেল লার্জ ইন্টেস্টাইনে। লার্জ ইন্টেস্টাইন থেকে আনডাইজেস্টেড ফুড গুলো যাচ্ছে যাচ্ছে, যেতে 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 এরকম নিচের দিকে গিয়ে এখানে স্টোর হবে, এটার নাম হচ্ছে রেকটাম। রেকটাম থেকে আনডাইজেস্টেড ফুড গুলো আমরা অ্যানাস দিয়ে বাইরে বের করে দিই পটি করে। এই যে ব্লু কালার দিয়ে যেইটুকুনি জায়গা আমি হাইলাইট করলাম, এটাকে বলে ডাইজেস্টিভ ট্র্যাক্ট অর এলিমেন্টারি ক্যানাল। কি বলে? এলিমেন্টারি ক্যানাল, ভেরি ইম্পর্টেন্ট। এলিমেন্টারি ক্যানাল, অনেকে এই ওয়ার্ড মানে এই টার্মটার ইয়েই বুঝতে পারে না পরীক্ষায়। এলিমেন্টারি ক্যানাল আবার কি রে ভাই? কিছু না, মাউথ থেকে অ্যানাস পর্যন্ত, তার মানে মাউথ, এদিকে ফুড পাইপ, এদিকে স্টমাক, এদিকে স্মল ইন্টেস্টাইন, এদিকে লার্জ ইন্টেস্টাইন, এদিকে রেকটাম, এদিকে অ্যানাস। যেগুলো আমি টিক দিলাম সেগুলাই সেগুলাই হচ্ছে মানে মোট কথা যেই রাস্তাটার ভিতর দিয়ে ফুডটা যায়। এবার এইখানে দেখো কিছু জিনিস আমি টিক করিনি, যেরকম স্যালিভারি গ্ল্যান্ড, হ্যাঁ কি না? তারপরে হচ্ছে এইদিকে লিভার, এটাকে আমি এলিমেন্টারি ক্যানালের মধ্যে রাখিনি। তারপরে হচ্ছে প্যানক্রিয়াস, এগুলোকে রাখিনি। এবার যেগুলোকে আমি রেড কালার দিয়ে হাইলাইট করলাম, এগুলো ভাববা হচ্ছে গ্ল্যান্ড। এগুলোর মধ্যে খাবার কিন্তু ঢোকে না, খাবারটা যায় হচ্ছে ব্লু পাথটা দিয়ে, এলিমেন্টারি ক্যানাল ওটা। তাহলে এলিমেন্টারি ক্যানাল ছাড়া আমাদের আর কি আছে? আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আছে কিছু হচ্ছে গ্ল্যান্ডস। একটা বললাম স্যালিভারি গ্ল্যান্ড, একটা বললাম লিভার, আর একটা হচ্ছে তোমার প্যানক্রিয়াস। তো এই গ্ল্যান্ড গুলো কি করে স্যার? মন দিয়ে শোনো। এই গ্ল্যান্ড গুলো থেকে, যেমন ধরো লিভার বলো, এখান থেকে এমন একটা এনজাইম সিক্রিট হয় যেটা ফুড ডাইজেশনে হেল্প করে। প্যানক্রিয়াস থেকেও প্যানক্রিয়াস থেকেও এমন একটা এনজাইম সিক্রিট হয় যেটা ফুডের ডাইজেশনে হেল্প করে। স্যালিভারি গ্ল্যান্ড থেকেও এমন একটা এনজাইম সিক্রিট হয় যেটা ফুডকে ডাইজেস্ট করে। তুমি কখনো ভাববা না এই গ্ল্যান্ডের মধ্যে খাবার ঢোকে না। গ্ল্যান্ড থেকে এনজাইম বের হয়, বের হয়ে খাবারের সাথে মিশে মিশে খাবারকে ডাইজেশনে হেল্প করে, ওটা পরের দিন বলবো। খাবারটা যায় খালি ব্লু কালারের পাতটা দিয়ে। তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মেন দুটা পার্ট, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মেন দুটা পার্ট, কি কি পার্ট? একটা বললাম এলিমেন্টারি ক্যানাল, আর একটা বললাম গ্ল্যান্ডস, হ্যাঁ কি না? তাহলে এবারে এগুলো সব অর্গান গুলোর নামগুলো একটু ইয়ে করে দাও, এখান থেকে ব্র্যাকেট করো অর্গান গুলো। প্রথমে এলিমেন্টারি ক্যানালের মধ্যে কি কি আছে? মাউথ, ইসোফেগাস অর ফুড পাইপ, তারপরে থাকবে স্টমাক, তারপরে স্মল ইন্টেস্টাইন, তারপরে লার্জ ইন্টেস্টাইন, হয়ে গেল তোমার এলিমেন্টারি ক্যানাল। তারপরে আসবে গ্ল্যান্ড। গ্ল্যান্ড গুলো কি কি বললাম? তোমার এই যে নিচের দিকে চলে আসো, পরের পেজে ফার্স্ট লাইন, স্যালিভারি গ্ল্যান্ড, লিভার, আর কি বললাম? প্যানক্রিয়াস। এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। এবার আজকে আমি হচ্ছে এই যে দেখো প্রসেসটা, মানে হিউম্যানের নিউট্রিশনের প্রসেস, ওই সেম প্রসেস, ইনজেশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন আর ইজেশন, প্রসেস আজকে আমি পড়াচ্ছি না। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই পিকচারটা কি করে ড্র করতে হয়। এই পিকচারটা কি করে ড্র করতে হয় সেটা আমি দেখাচ্ছি, পজিশন গুলো ভালো করে দেখবে। পিকচারটা তোমরা এইভাবে ড্র করবে। দাঁড়াও এক second। আচ্ছা, মনে করো তুমি এরকম হিউম্যানের মানে মাথার মতো এরকম একটা শেপ ড্র করলে, মোটামুটি একটা হলো। এই দিক থেকে এইটুকুনি করে ছেড়ে দাও, গোটা বডিটা আঁকানোর কোনো দরকার নেই, এইটুকুনি করে ছেড়ে দাও। এবার সবার প্রথমে আমি ড্র করব মাউথ।
এখানে ধরো আমি ড্র করছি মাউথ, মাউথ ক্যাভিটি। এবার মাউথ ক্যাভিটির ভেতরে তোমার টিথ ড্র করে দিচ্ছি, ভাবো দুই দুই একটা টিথ ড্র করে দিলাম, আর এইখানে হচ্ছে তোমার একটা টাং ড্র করে দিলাম, টাং। তাহলে এখান থেকে এবার লেবেলিং করে দিচ্ছি, ধরে নাও এইটাকে আমি বললাম টিথ, কারণ টিথেরও ফাংশন আছে। টিথ, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে মাউথ ক্যাভিটি অর বাক্কাল ক্যাভিটি, দুটোই লিখে দিচ্ছি, মাউথ অর বাক্কাল ক্যাভিটি। এটা করে দিলাম হচ্ছে তোমার টাং। কারণ টাংও তোমার হচ্ছে ফুডকে ভালো করে মিক্স হতে আর সোয়ালো করতে হেল্প করে, তাই টাংও লিখে দিতে হবে। এইবার যেটা এক্সট্রা, যেটা বইতে নাই, সেটাও আমি বলে দিচ্ছি। দেখো মাউথের সাথে এই দিক থেকে আবার নেজাল প্যাসেজ কানেক্টেড থাকে, নেজাল প্যাসেজ। আমাদের নাকটাও মাউথের সাথে কানেক্টেড থাকে এরকম, সেই জন্য নাক বন্ধ থাকলে আমরা মুখ দিয়েও নিঃশ্বাস নিতে পারি, তাই তো? তো এই যে জায়গাটা যেখানে এই দিক থেকে মাউথ আর এই দিক থেকে নেজাল প্যাসেজ এসে যেই জায়গাটায় কানেক্ট হলো, এই জায়গাটার নাম হচ্ছে ফ্যারিংস। এটার নাম কি? ফ্যারিংস। এটার ফাংশন আমি যখন তোমাদের ব্রিদিং পড়াবো, মানে হিউম্যান ব্রিদিং সিস্টেম যখন পড়াবো, তখন আরো ভালো করে বলে দেবো। কিন্তু এখন যেহেতু এটা জাস্ট কানেক্টেড আছে, তাই বলে রাখলাম। তাহলে ফ্যারিংস, ফ্যারিংসটা বলে দিলাম। এবার ক্লিয়ার তো? ফ্যারিংস এর পরে কি হবে? ফ্যারিংস এর পর থেকে এই যে দেখো এই চ্যানেলটা দুটা রুট নিয়ে নিবে, এই দিকে একটা রুট আর এই দিকে একটা রুট, দুইটা রুট নিয়ে নিবে। এবার এই যে সামনের যে রুটটা, এইটা চলে যায় লাংসে, এটা তোমার লাংসে চলে যাচ্ছে এইটা। তার মানে এটা হচ্ছে তোমার উইন্ড পাইপ, এটা হচ্ছে তোমার উইন্ড পাইপ, বুঝলা? আর এইটা চলে যাবে নিচের দিকে, এটা ভাবো নিচের দিকে চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে তোমার স্টমাকে। এবার বুঝতে পারলা? এইটাকে বলে হচ্ছে ফুড পাইপ, এটাকে বলে হচ্ছে ফুড পাইপ। তো উইন্ড পাইপটা গলার সামনের দিকে থাকে, তাই গলা কাটলে আগে উইন্ড পাইপটা কাটা পড়ে, ফুড পাইপটা পিছনে থাকে। কিন্তু আমাদের কি এখন উইন্ড পাইপের লাংসের কি কোনো দরকার আছে? এগুলো কি ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট না, তাই এগুলোকে আমি এখন মুছে দিচ্ছি। খালি জাস্ট বলে রাখলাম যে জিনিসগুলো থাকে। তাহলে দেখো এখান থেকে, এই যে এখান থেকে শুধু ফুড পাইপটা ড্র করছি, ফুড পাইপটা যাচ্ছে নিচের দিকে। এবার ফুড পাইপের আর একটা নাম হচ্ছে ইসোফেগাস, ও ই এস ও পি এইচ এ জি ইউ এস। ওর ও এর প্রোনাউন্সিয়েশনটা সাইলেন্ট থাকে। ক্লিয়ার? এইটুকুনি পারবো তো আঁকাতে? এরপরে কি করবা? এরপরে তুমি এখান থেকে স্টমাকটা ড্র করলা এরকম করে, এই যে এরকম করে স্টমাকটা ড্র করলা, একটু এখানে স্পেসটা, এই জায়গার স্পেসটা একটু বেশি রাখবা। কেন? কারণ এইখানে কিছু জিনিস ঢুকবে, বলে দিচ্ছি। আচ্ছা, স্টমাকটা এই দিক থেকে আর এই দিক থেকে এরকম করে পড়ে, এইখানে করে দিলাম। ডান। এবার স্টমাকটাকে নিচের দিকে তোমাকে নিয়ে গিয়ে একটু ফোল্ডিং করে দিতে হবে। আমি দুটা ফোল্ডিং করে দেখাচ্ছি, ব্যাস, বেশি ফোল্ডিং করছি না। এই একটা ফোল্ডিং আর এই একটা ফোল্ডিং হয়ে গেল, বেশি ফোল্ডিং আমি করছি না। তাহলে এটা হয়ে গেল তোমার স্টমাক। আর এই যে ফোল্ড গুলো যে করলাম, এইটা হয়ে গেল তোমার স্মল ইন্টেস্টাইন। এই ফোল্ডটাকে কি বলে? স্মল ইন্টেস্টাইন। এটুকুনি ক্লিয়ার? এবার তোমাকে করতে হবে কি, এই স্মল ইন্টেস্ট, এবার তোমাকে এবার কিছু গ্ল্যান্ড ড্র করতে হবে, গ্ল্যান্ডস। যেমন মাউথে আমি রেড কালার দিয়ে করছি, মাউথে সবার নিচে এখানে করে দিলাম স্যালিভারি গ্ল্যান্ড। কি করে দিলাম? স্যালিভারি গ্ল্যান্ড।
কিন্তু তোমাকে জানতে হবে এখানে আমি একটা স্যালিভারি গ্ল্যান্ড ড্র করলাম, কিন্তু একটা সাইডে একটা স্যালিভারি গ্ল্যান্ড থাকে না, তিনটা থাকে। এটা একটা, এখানে আর একটা থাকে, আবার এই দিক থেকে একটা থাকে। তাহলে রাইট সাইডে তিনটা, লেফট সাইডে তিনটা, টোটাল ছটা কিন্তু স্যালিভারি গ্ল্যান্ড। কিন্তু এখন তোমরা একটা স্যালিভারি গ্ল্যান্ড ড্র করলেই কাজ হয়ে যাবে, তো আমি একটাই স্যালিভারি গ্ল্যান্ড ড্র করলাম। নেক্সট যে গ্ল্যান্ডটা আমি ড্র করব সেটা হচ্ছে, দেখো এইখান থেকে লিভারকে ড্র করছি। লিভার এরকম ট্রায়াঙ্গুলার শেপের, মোটামুটি এরকম করে করে দিলা, এটা হয়ে গেল তোমার লিভার। আর এইখানে একটা গ্ল্যান্ড ড্র করছি লিফের শেপে, এই যে এরকম করে, এইটা হয়ে গেল তোমার প্যানক্রিয়াস। তাহলে এটা হয়ে গেল তোমার লিভার, ভালো করে দেখছো তো কিভাবে আঁকাচ্ছি, লিভার। আর এইটা হয়ে গেল তোমার প্যানক্রিয়াস। কিন্তু এবার এরা স্মল ইন্টেস্টাইনে কানেক্ট হবে, কিভাবে কানেক্ট হবে ব্যাপারটা দেখো। লিভারের মধ্যে একটা জিনিস তৈরি হয় যেটার নাম হচ্ছে বাইল। এবার লিভারের নিচে এই জায়গাটায় একটা গ্ল্যান্ড থাকে, এরকম করে একটা গ্ল্যান্ড থাকে, গল ব্লাডার। এই গ্ল্যান্ডটার নাম কি, গল ব্লাডার। তো কি হয় যে বাইলটা বাইলটা এই পাইপটা দিয়ে গল ব্লাডারে ঢুকলো, তারপরে এই পাইপটা দিয়ে বের হবে। এই যে এই পাইপটা দিয়ে বের হচ্ছে, ওটা পিছন দিকে আসলো, স্টমাকের পিছন দিক দিয়ে আসলো, বুঝতে পারলা তো? তো এই দিক দিয়ে আবার বের হবে বাইলটা। কিন্তু এবার এইদিকে প্যানক্রিয়াস আছে, এবার প্যানক্রিয়াস থেকেও একটা পাইপ বেরোবে। এবার এই দুটা পাইপ একসাথে স্মল ইন্টেস্টাইনে ঢুকবে, এই যে এইভাবে ঢুকবে। পারবা আঁকাতে? এইটাকে বলে কমন বাইল ডাক্ট। এটাকে বলে কমন বাইল ডাক্ট, কারণ এটা বাইল আর প্যানক্রিয়াসের কমন ডাক্ট এটা, তাই এটাকে কমন বাইল ডাক্ট বলে। এটা নাই বইতে মেনশন করা, তোমাদেরও মেনশন করতে হবে না, বাট তাও বলে রাখলাম। তাহলে এরকম করে দুটা গ্ল্যান্ড, আমি তিনটা গ্ল্যান্ড করে দিলাম, স্যালিভারি গ্ল্যান্ড, লিভার আর প্যানক্রিয়াস হলো। এবার এখান থেকে কন্টিনিউ করি। এই স্মল ইন্টেস্টাইনটাকে এবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে, এই যে এরকম করে। আর এইখান থেকে ছোট্ট এরকম আউটগ্রোথ করে দিবা, এই আউটগ্রোথটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সটা এখন আমাদের কোনো কাজে লাগে না। অ্যাপেন্ডিক্সটা হচ্ছে যখন আমরা মাছ মাংস খেয়ে, মানে কাঁচা জিনিস খেতাম, রান্না না করে যখন কেভে থাকতাম, তখন এটার কাজ ছিল। এখন আর এটার কোনো কাজ নেই। তো এবার এখান থেকে এই লার্জ ইন্টেস্টাইনটা উপরের দিকে উঠছে উঠছে, এরকম করে উপরের দিকে উঠালা, তারপরে আবার এরকম সোজা নিয়ে গেলা সাইডের দিকে, এরকম করে এরকম করে সোজা নিয়ে গেলা। এবার বুঝতে পারছো এই জায়গাটায় কেন এতটা গ্যাপ রেখেছিলাম? হুম, নাহলে এগুলো আটবে না তো। তারপরে আবার লার্জ ইন্টেস্টাইনটাকে নিচের দিকে নামাও নামাও, এরকম করে নামালা, নামিয়ে নিচের দিকে একটা ব্যাগের মতো বানিয়ে দাও, তারপরে একটা পাইপের মতো বানিয়ে দাও। তাহলে এইটা হয়ে গেল তোমার লার্জ ইন্টেস্টাইন, এটা হয়ে গেল লার্জ ইন্টেস্টাইন। এইটা হয়ে গেল তোমার রেকটাম, যার মধ্যে পটিগুলো জমা হবে। আর যেটা দিয়ে, যেই পোর্টটা দিয়ে বের করে দিব, এটা হয়ে গেল তোমার অ্যানাস। এবার তোমাদেরকে আমি তিনটা গ্ল্যান্ডের নাম বললাম, একটা স্যালিভারি গ্ল্যান্ড, একটা লিভার, একটা প্যানক্রিয়াস, থাকি না? কিন্তু এটা ছাড়াও আরো দুটা গ্ল্যান্ড থাকে, যেটা বইতে লেখা আছে কিন্তু ছবির মধ্যে নাই। স্টমাকের মধ্যে কিছু গ্ল্যান্ড আছে যেগুলো ডাইজেস্টিভ এনজাইম সিক্রিট করে, এগুলোর নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। কি বলে এগুলোর নাম? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। আর ইন্টেস্টাইন মানে স্মল ইন্টেস্টাইনের মধ্যেও আবার কিছু গ্ল্যান্ড আছে, এই যে স্মল ইন্টেস্টাইনের মধ্যেও কিছু কিন্তু গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ড গুলোকে বলে ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, এগুলো পরে বলবো। এটার নাম কি বললাম? ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। তাহলে গোটা জিনিসটাকে যদি এবার দেখো, তাহলে এটা
যদিও মানুষের বডিটার থেকে ডাইজেস্টিভ সিস্টেমের সাইজটা ম্যাচ হচ্ছে না, বাট অনেক বড় হয়ে যাচ্ছে, স্টিল বোঝানোর জন্য। হ্যাঁ, তো এখানে দেখো ব্লু কালারের যেগুলো, হ্যাঁ ব্লু কালারের যেগুলো ওটা কিন্তু এলিমেন্টারি ক্যানাল, বুঝতে পারছো তো? আর রেড কালারের যেগুলো ওগুলো কিন্তু গ্ল্যান্ডস। তাহলে তোমার গোটা ডাইজেস্টিভ সিস্টেমটা চেনা হয়ে গেল। নেক্সট দিন আমরা এই স্টেপস গুলো পড়বো, কিভাবে ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন হচ্ছে। আজকে তোমাদের পড়ালাম এই যে এতটা, এই যে অর্গান গুলোর যে নাম ছিল এই যে এতটা, এতটা পড়ালাম। Okay.